আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার বক্সে জানাই দিও। সবাই ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার বক্সে জানাই দিও। ওকে, ভেরি গুড। দেখো আমাদের হচ্ছে মোটামুটি আইসোমারিজম পার্ট কিন্তু শেষ, এবং আজকে আমরা আস্তে আস্তে একটু একটু করে রিয়াকশনের দিকে তো ঢুকবোই ভাইয়া, পাশাপাশি আগে একটু বেসিক ধারণাগুলো নিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমাদের সবার কি অবস্থা? আইসোমারিজম কি বাসায় একটু প্র্যাকটিস করা হয়েছে ভাইয়া? সত্যি করে ভাইয়াকে একটু বলো তো, আইসোমারিজমটা বাসায় কিছুটা একটু প্র্যাকটিস করা কি হয়েছে? আচ্ছা, মাশাল্লাহ। ওকে, চলো ভাইয়া আমরা হচ্ছে সামনের দিকে যাই। ল্যাকটিক অ্যাসিড ইজ অ্যান অপটিক্যাল আইসোমার। এই হোমওয়ার্কটা কি আমরা সবাই করছি ভাইয়া? বলো দেখি একটু কষ্ট করে। আচ্ছা, করা হয় না, কোনো সমস্যা নাই। দেখো ল্যাকটিক অ্যাসিডটা বেসিক্যালি এভাবে লিখি আমরা, সি CH3 OH H CH। হুম, ওকে। তো এখানে দেখো এই যে কাইরালটা, মানে এই যে কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, মানে এই কার্বনের চারটা হ্যান্ডে চারটা ডিফারেন্ট এলিমেন্ট আছে। সো এটা অপটিক্যাল আইসোমারিজম শো করবে। এখন মনে আছে আমরা CRN একটা রুল পড়ছিলাম, বলো তো ভাইয়া এটা কি ক্যাপিটাল ডি হবে নাকি ক্যাপিটাল এল? একটু বলো দেখি ভাইয়াকে, মনে আছে কিনা তোমাদের? এটা ক্যাপিটাল ডি হবে নাকি ক্যাপিটাল এল? চলো আমরা একটু বের করা ট্রাই করি। কি বলছিলাম ভাইয়া? এটা হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ, যেটা এটা হচ্ছে সি। এটা থেকে ফারদেস্ট যে কাইরাল কার্বন আছে এই একটা। সো এইচ বা CH3 দুইটার যে কোনো একটাকে তুমি বলবা হচ্ছে আর, আর বাকিটাকে তুমি বলবা এন। সিকোয়েন্সটা দেখো, CRN ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ গেলে হয় ক্যাপিটাল এল, ক্লকওয়াইজ গেলে হয় ক্যাপিটাল এল। আর যদি এই সেম জিনিসটা এরকম হইতো, CH3 H OH CH, এটা দিয়ে কনফিগারেশন বোঝায় তাই না? এই যে এটা হচ্ছে সি, এটার যে কোনো একটাকে তুমি ধরবা আর, এটাকে ধরবা এন। দেখো CRN অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ক্যাপিটাল ডি, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ক্যাপিটাল ডি। মনে আছে ভাই এগুলা? একটু বলো তো সবাই টিচার বক্সে, মনে আছে কিনা আমাদের? কিছুটা রিফাত, ইনশাল্লাহ। দেখো ক্লক হইলে ক্যাপিটাল এল, অ্যান্টি হইলে ক্যাপিটাল ডি। ওকে, আচ্ছা এগুলো তাহলে মনে আছে আমাদের, না? মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে এটা অপটিক্যাল আইসোমার কেন কেন হবে, এটার তো অনেক ধরনের রিজনস আছে। ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো কাইরাল কার্বন, কাইরাল কার্বন আছে তাই না? তারপর হচ্ছে তারা কি করবে, তারপর ধরো এরা কিন্তু আবার এনানসিওমার, আমি যে দুইটা আঁকছি দুইটা হচ্ছে এনানসিওমার। কাইরাল কার্বন থাকলেই তারা মোটামুটি কি করে, ওই যে প্লেন পোলারাইজ লাইট, এটার হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করে। ডিরেকশনের কথা মনে আছে? থেটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে স্মল ডি, অ্যান্টি ক্লকওয়াইজ যদি যায় তাহলে হচ্ছে স্মল এল, এরকম আর কি। থেটার কাহিনী হইলে DL ছোট হাতের যেটা স্মল, আর ক্যাপিটাল হইলে হচ্ছে এটাকে আমরা কনফিগারেশন বলি। হ্যাঁ, আচ্ছা এটা হলো মোটামুটি আমাদের বেসিক কিছু আলোচনা। ওকে, আমরা আবার আইসোমারিজমে আসবো একটু পর পর। এটা আশা করি আমরা সবাই ক্লিয়ার, ক্লিয়ার না ভাইয়া সবাই? ওকে, চলো একটু সামনের দিকে আগে। আজকের পরে হচ্ছে বন্ড ফিশন, তারপর কার্বোক্যাটায়ন কার্বনায়ন, এই সমস্ত জিনিসপত্রগুলো ইনশাল্লাহ পড়বো। তাহলে দেখো ভাইয়া, কোভালেন্ট বন্ড, ফার্স্ট অফ অল কোভালেন্ট বন্ড তো জানো যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ডটা হচ্ছে সেটাকে আমরা কোভালেন্ট বন্ড বলি ভাইয়া। এখন কোভালেন্ট বন্ডের ফিশন দুই টাইপের আছে ভাইয়া, একটা হোমোলাইটিক একটা হেটেরোলাইটিক। হোমোলাইটিক ফিশনটা কি আর হেটেরোলাইটিক ফিশনটা কি? হ্যাঁ, হোমোলাইটিক ফিশনটা হচ্ছে, ধরো তোমার কাছে আছে হচ্ছে একটা ক্লোরিন, এই পাশে আছে একটা ক্লোরিন, দুইটারই ইলেকট্রোনেগেটিভিটি সেম না ভাইয়া? তার মানে কি ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্সটা ভাইয়া, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল টু জিরো, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়ালস টু জিরো। এইটার
এটাকে যদি আমরা এখন ফিশন করি বা ব্রেক করি, তখন কি ঘটনা ঘটবে ভাইয়া বলো তো? যার যার ইলেকট্রন তার তার কাছে চলে আসবে, মানে তুমি দুইটা ক্লোরিনের ফ্রি রেডিক্যাল পাবা। এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। ভাইয়া বলো তো, ফ্রি রেডিক্যাল কি স্টেবল নাকি আনস্টেবল? তোমাদের কি মনে হয় ভাইয়া? ইউজুয়ালি ফ্রি রেডিক্যাল কি স্টেবল নাকি আনস্টেবল? আনস্টেবল, তাই তো? আচ্ছা, হ্যাঁ, কারণ এটা তো ওই যে অ্যাটমের মতো থাকে, আর অ্যাটম তো ফ্রি অবস্থা থাকে না, অনেক বেশি এনার্জি থাকে এদের। এটা অনেক বেশি আনস্টেবল, ঠিক আছে। আচ্ছা, আর হেটারোলাইটিক ফিশন কখন হয়? ধরো তোমার কাছে আছে হচ্ছে একটা এইচ, একটা আছে সিএল। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যখন জিরো হবে না আর কি, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হেটারোলাইটিক ফিশন। যেমন হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে 2.1, ক্লোরিনের হচ্ছে 3। তাহলে একটা ডিফারেন্স তো আছে। তাহলে এই পাশটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ থাকবে, এই পাশটা পার্শিয়ালি পজিটিভ থাকবে। যদি ব্রেক করে ফেলি ভাইয়া, তখন কি হয়ে যাবে? দুইটা জিনিস কনভার্ট হবে এখানে, একটা হচ্ছে এইচ প্লাস, একটা হচ্ছে সিএল মাইনাস। তো এদের একটা নাম আছে ভাইয়া, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন, এটাকে বলি আমরা অ্যানায়ন। অ্যানায়ন তো মাইনাস, মাইনাস কাকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে? নিউক্লিয়াসকে, মানে পজিটিভকে অ্যাট্রাক্ট করে না, এজন্য এটাকে বলা হয় নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বা এনইউ, নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে, হ্যাঁ। আর ক্যাটায়নটাকে বলা হয় ইলেকট্রোফাইল, কারণ ও ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, ইলেকট্রোফাইল বা ইপি। এই হচ্ছে আমাদের মোটামুটি কেস, এই হচ্ছে আমাদের মোটামুটি কেস। সবাই এই পোর্শনটা একটু খাতায় নোট করে ফেলো, কুইকলি খাতায় নোট করে টিচার বক্সে একটা ডান লেখো, হ্যাঁ। সবাই কুইকলি এই পোর্শনটা একটু নোট করে টিচার বক্সে একটা ডান লিখে দাও। ওকে, সো
নোট করছো না? আচ্ছা নাফিসা, আরেকবার বলবো? অবশ্যই বলবো, আমরা তো আজকে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব, টেনশনের কোনো কারণ নাই। আসো, এটা মোটামুটি লিখছো। একটা হোমোলাইটিক মানে হচ্ছে দুইটা সেম সিমিলার ইলেকট্রোনেগেটিভিটি যাদের মধ্যে থাকে তাদের মধ্যে এরকম ফ্রি রেডিক্যাল হয়। হেটেরোলাইটিক হচ্ছে যারা সিমিলার ইলেকট্রোনেগেটিভিটি না, তখন প্লাস মাইনাস একটা পার্শিয়াল চার্জের সৃষ্টি হয়, তখন তাদেরকে আমরা বলি হচ্ছে হেটেরোলাইটিক ফিশন। ফিশন মানে ব্রেক হওয়া। হ্যাঁ, আচ্ছা এখন রিয়েজেন্টের কথা যে আসতেছে, যে এখন এটা পড়াবো ভাইয়া, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। ফাইল মানে হচ্ছে যে অ্যাট্রাক্ট করে আর কি, ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। তার মানে দুই টাইপের হইতে পারে, বুঝছো? একটাকে বলা হয় নিউট্রাল ইলেকট্রোফাইল, আরেকটার চার্জ হবে ধরো তোমার পজিটিভ। পজিটিভ যারা তারাও ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, আর কিছু আছে যারা নিউট্রাল বাট তারা স্টিল ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। এটা কেমন হবে সেটা আমরা একটু পরে দেখবো। পাশাপাশি নিউক্লিওফাইলও সেম, একটা আছে নিউট্রাল নিউক্লিওফাইল যারা নিউক্লিয়াস বা পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, আরেকটা হচ্ছে যারা নেগেটিভ, নেগেটিভ চার্জ যদি থাকে তখন কি তারা নিউক্লিয়াস বা পজিটিভকে অ্যাট্রাক্ট করবে। এটা জাস্ট জেনারেল কিছু কথাবার্তা বলতেছি আর কি। হ্যাঁ, ওকে, চলো এবার আস্তে আস্তে পড়া শুরু করি। পজিটিভ ইলেকট্রোফাইল কারা আর নিউট্রাল ইলেকট্রোফাইল কারা? পজিটিভ ইলেকট্রোফাইল তো অনেকগুলো হইতে পারে ভাইয়া। যেমন লেটস সে তুমি যদি লেখো H প্লাস, CH3 প্লাস, PH4 প্লাস, NH4 প্লাস। হ্যাঁ, কিছু অর্থে দেখে তুমি বলতে পারবা বাট অ্যাপ্রক্সিমেট হয়তো বলতে পারবা না, এরকম আর কি। হ্যাঁ, যেমন দেখো H প্লাস CH3 প্লাস, এই যে CH3 প্লাস কিভাবে হয়, ধরো CH3 আছে আরেকটা CH3 আছে, বুঝছো? যখন আমি সরি, CH3 সাথে একটা Cl আছে, ক্লোরিনের নেগেটিভিটি বেশি, কার্বনের মানে নেগেটিভিটি কম, ব্রেক করে ফেলে তখন কি হবে, CH3টা প্লাস হয়ে যাবে। এরকম প্লাসওয়ালা যাদের দেখবা মোটামুটি তারা হচ্ছে ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। আরেকটা কি আছে, নিউট্রাল ইলেকট্রোফাইল। আচ্ছা, নিউট্রাল ইলেকট্রোফাইল বলতে কি বোঝায়, মানে তারা একটা কম্পাউন্ড বাট স্টিল তাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে। আচ্ছা, অক্টেট নাম তোমরা সবাই শুনছো, কোন অবস্থায় থাকলে ইলেকট্রনকে নিজের দিকে কেউ টানবে? কন্ট্রাক্টেড অবস্থায় থাকলে নাকি এক্সপ্যান্ডেড অবস্থায় থাকলে? বলো তো একটু ভাইয়াকে কষ্ট করে। অক্টেট কোন অবস্থায় থাকলে এই কাজগুলা করবে একটু বলতে পারবা? হ্যাঁ, ওকে, দেখে যখন তোমার থাকবে এটা অক্টেট কন্ট্রাকশন, অক্টেট কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে, তখন এই কাজটা হবে। কন্ট্রাকশন মানে কি, আটটা আটটা যদি ইলেকট্রন থাকে ভ্যালেন্স শেলে, তখন সেটাকে আমরা বলি কি যে ইনার্ট গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন পেয়ে গেছে, মানে অনেক স্টেবল। এখন তার চেয়ে কম থাকলে সে কি ইলেকট্রন নিয়ে স্টেবল হতে চাবে। যেমন একটা ভালো উদাহরণ হচ্ছে BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। এটা কি করে, বেরিলিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন আছে হচ্ছে দুইটা, সে দুইটা ক্লোরিনের সাথে বন্ড করবে, টোটাল ইলেকট্রন কয়টা হলো ভাইয়া, চারটা, 4। তার মানে তার অক্টেট কন্ট্রাক্টেড অবস্থায় আছে, সেই ইলেকট্রন নিতে পারবে। ঠিক তেমনি BF3 ধরো, বোরনের লাস্ট শেলে, বা BCl3 ধরো, হ্যাঁ BCl3, বোরনের লাস্ট শেলে ইলেকট্রন আছে তিনটা, তিনটা ক্লোরিনের সাথে বন্ড করছে, টোটাল ইলেকট্রন হয়েছে 6টা, অক্টেট কন্ট্রাক্টেড অবস্থায় আছে। বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন আছে তিনটা, তিনটা ক্লোরিনের সাথে বন্ড করছে, টোটাল ইলেকট্রন হয়েছে 6টা, অক্টেট কিন্তু ফিল আপ হয়নি, তার ইলেকট্রন নেওয়ার একটা পসিবিলিটিস থাকতেছে। এরকম হচ্ছে ঘটনাগুলো। সো এই যে এদেরকে যাদেরকে দেখতেছো এদের মধ্যে অক্টেট কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, সো এদেরকে আমরা বলতে পারি হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। এদেরকে আমরা বলতে পারি কি ভাইয়া, নিউট্রাল ইলেকট্রোফাইল। সিমিলারলি BF3ও লিখতে পারো তুমি, এরকম এরকম কয়েকটা জিনিসপত্র কিন্তু তুমি সিমিলারলি লিখতে পারো। তোমরা কি তাহলে বলো এই দুইটা টপিক ক্লিয়ার? বলো তো ভাইয়া একটু টিচার ইনবক্সে, এই দুইটা টপিক আমরা ক্লিয়ার কিনা ভাইয়া? আমরা কিন্তু এখন শুধুমাত্র ইপি পড়তেছি, ইলেকট্রোফাইল। হ্যাঁ, এখানে যেটা পড়তেছি সেটা হচ্ছে ইপি, ইলেকট্রোফাইল। ওকে, এটা আমরা ক্লিয়ার। চলো এবার তাহলে নিউক্লিওফাইল বা NUটা পড়ি। নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে। নিউক্লিয়াস তো পজিটিভ, মানে এই যে যেহেতু প্রোটন আছে, হ্যাঁ, তো নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে কে, যে নেগেটিভ হবে। এখন নেগেটিভ কোথায় কোথায় হইতে পারে, ধরো যদি আমরা একটু চিন্তা করি, ধরো H মাইনাসও কিন্তু হয়, CH3 মাইনাসও কিন্তু হয়, হ্যালোজেন মাইনাস হয়,
ও এইচ মাইনাস হয়, এরকম মাইনাস যারা, এখন এইচ মাইনাস নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, ধরো থাকলো সোডিয়াম হাইড্রাইড, হ্যাঁ, সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম থাকে প্লাস, হাইড্রোজেন থাকে মাইনাস, এরকম হতে পারে। CH3 মাইনাস কিভাবে থাকে, ধরো CH3 একটা হাইড্রোজেনের সাথে আছে, এখন হাইড্রোজেন তো প্লাস, কার্বন তখন মাইনাস, ব্রেক করে দিলাম, তখন হয়ে যায় CH3 মাইনাস। এই যে এরকম হইতে পারে। এক্স মানে হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন মানে বুঝছো তো, ক্লোরিন হইতে পারে, এই যে ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হ্যাঁ, এরকম হতে পারে। OH মাইনাস হইতে পারে, NH2 মাইনাস হইতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে। এবার থাকলো নিউট্রাল নিউক্লিওফাইল। বলো তো ভাইয়া এটা কোনটা হবে, অক্টেট কন্ট্রাক্টেড হবে নাকি অক্টেট এক্সপ্যান্ডেড বা এক্সপ্যানশন অবস্থায় থাকবে, কোনটা বলো তো একটু ভাইয়াকে কষ্ট করে, কি মনে হয়? ওকে, এটা হচ্ছে অক্টেট এক্সপ্যানশন অবস্থায় থাকবে, অক্টেট এক্সপ্যানশন অবস্থায় থাকবে। আরেকটা জিনিস হচ্ছে লোন পেয়ারও থাকবে এদের মধ্যে, লোন পেয়ার থাকলেও ইলেকট্রন ডোনেট করতে পারবে, অক্টেট এক্সপ্যানশন অবস্থায় থাকলেও সেই ইলেকট্রন ডোনেট করতে পারবে, উল্টা কাজ করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে থাকলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া সে কিন্তু লোন পেয়ার ডোনেট করতে পারে, সে কিন্তু একটা নিউক্লিওফাইল। তারপর ধরো অ্যালকোহল, এই যে অক্সিজেন থাকার কারণে এটা কিন্তু একটা নিউক্লিওফাইল, হ্যাঁ, যে লোন পেয়ার যেহেতু আছে। তারপর ওয়াটার, ওয়াটারও কিন্তু ভাই একটা নিউক্লিওফাইল যেহেতু লোন পেয়ার আছে। তারপর ধরো PCl3, ফসফরাসের লোন পেয়ার আছে, এরকম। এরপর আসি PCl5, ফসফরাসের লাস্ট শেলে ইলেকট্রন আছে পাঁচটা, পাঁচটা ক্লোরিনের সাথে বন্ড করছে, টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে ভাইয়া, 10টা। তাহলে অক্টেট এক্সপ্যান্ডেড হয়ে গেছে, বেশি ইলেকট্রন আছে, এখন বেশি ইলেকট্রন যেহেতু আছে সে কাকে অ্যাট্রাক্ট করবে, নিউক্লিয়াসকে, নিউক্লিওফাইল বলে এই জন্য, হ্যাঁ। তারপর ধরো SF6, সালফারের লাস্ট শেল ইলেকট্রন আছে ছয়টা, ছয়টা ফ্লোরিনের সাথে বন্ড করছে, টোটাল ইলেকট্রন 12টা হয়ে গেছে, অক্টেট এক্সপ্যান্ডেড। IF7, সেম ঘটনা, আয়োডিনের লাস্ট শেল ইলেকট্রন আছে সাতটা, সাতটা ফ্লোরিনের সাথে বন্ড করছে, টোটাল 14 ইলেকট্রন, 8 এর বেশি, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমার নিউট্রাল নিউক্লিওফাইল। সবাইকে এগুলো ক্লিয়ার ভাইয়া, বলো তো একটু টিচার ইনবক্সে কষ্ট করে। এই তো রিফাত বুঝে গেছো, গুড। মানে বেসিক্যালি যে বিষয়টা আছে, লুইস অ্যাসিড, অ্যাসিড আসলে কারা, এরা হচ্ছে লুইস অ্যাসিড, ইলেকট্রোফাইলরা হচ্ছে লুইস অ্যাসিড, এরা বেসিক্যালি হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে অ্যাক্ট করে, এরা বেসিক্যালি হচ্ছে লুইস বেজ হিসেবে অ্যাক্ট করে। বুঝতে পারছো, এবার লিঙ্কটা বুঝতে পারছো সবাই? ওকে, সবাই একটু এক্সাম্পল গুলা লিখে ফেলো তো, এটা লেখা হইলে একটা ডান লেখো, তারপর এটা লেখা হইলে একটা ডান লেখো, নাও সবাই এটা লিখে ফেলো, টিচার বক্সে একটা ডান লেখো কুইকলি।
আচ্ছা, এই পেজ লেখা ডান, তাই না? আমরা সবাই এখন এই পেজটা একটু লিখে ফেলি, এই পেজটা লেখা হইলো একটু ডান লিখে ফেলি। ওকে, সো আমাদের এটা নোট করা ডান। চলো এবার হচ্ছে আমরা পড়ায় চলে আসি। তোমাদের জন্য প্রথম কুইজটা লঞ্চ করতেছি না, তোমরা জাস্ট টিচার ইনবক্সে এমনিতেই লেখো, উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইলেকট্রোফাইল। বলো ভাইয়া, এ বি সি ডি, এই চারটার মধ্যে কোনটা হচ্ছে ইলেকট্রোফাইল? একটু টিচার ইনবক্সে লিখে ফেলো তো সবাই, এই চারটার মধ্যে কোনটা হচ্ছে ইলেকট্রোফাইল? ঠান্ডা মাথায় সবাই একটু লেখো, এই চারটার মধ্যে কোনটা ইলেকট্রোফাইল। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। সো দেখো, ইলেকট্রোফাইল বলছে মানে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, তার মানে কি অক্টেট কন্ট্রাক্টেড অবস্থায় আছে তার, তাই না? তাহলে দেখো, এটাতে তো লোন পেয়ার আছে, এটাতে লোন পেয়ার আছে, এটাতে লোন পেয়ার আছে, তার মানে ওরা নিউক্লিওফাইল। হ্যাঁ, তাহলে ইলেকট্রোফাইল এই যে সি, ইলেকট্রোফাইল তাহলে কে ভাইয়া? সি। ওকে, দাঁড়াও, কার্বোক্যাটায়ন কার্বন আয়ন একটু পরে যাচ্ছি। বলো, এটার অ্যান্সার কি হবে? নিউক্লিওফিলিক রিএজেন্ট ইজ, নিউক্লিওফিলিক রিএজেন্ট ইজ, এখানে নিউক্লিওফিলিক রিএজেন্ট কোনটা? বলো, এ বি সি ডি, এই চারটার মধ্যে নিউক্লিওফিলিক রিএজেন্ট কোনটা?
বাহ, সবাই পারছো মাশাল্লাহ। দেখো, এটা অক্টেট কন্ট্রাক্টেড, এটা পজিটিভ পজিটিভ, এরা সবাই হচ্ছে আসলে ইলেকট্রোফাইল। তাহলে একজনই থাকতেছে নিউক্লিওফাইল, যে হচ্ছে নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে, মানে যে নেগেটিভ, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, এইটা বলো, হুইচ ওয়ান ইজ ইলেকট্রোফিলিক? বলো, এখানে ইলেকট্রোফিলিক কোনটা বা ইলেকট্রোফাইল কোনটা, আর কি সহজ কথা। ওকে, দেখো, ফসফরাসে কি আছে, লোন পেয়ার আছে, বুঝছো, নাইট্রোজেনে লোন পেয়ার আছে, অক্সিজেনেও লোন পেয়ার আছে, তার মানে এগুলো সবই নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল থাকতেছে কি, BF3 অক্টেট কন্ট্রাক্টেড অবস্থায় আছে, তাই অক্টেট কন্ট্রাক্টেড অবস্থায় আছে, তাই ওকে, ইজি। আচ্ছা, হুইচ ওয়ান ইজ ইলেকট্রোফিলিক রিএজেন্ট? বলো, এটার অ্যান্সারও পারা উচিত সবাই। ABCD কোনটা? হুম, গুড। তাহলে দেখো, এটা হচ্ছে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, আর এটা তো মাইনাসই। সো ইলেকট্রোফাইল একটাই থাকতেছে, সেটা হচ্ছে বি। ইলেকট্রোফাইল একটাই থাকতেছে, সেটা হচ্ছে বি। শেষ। অক্টেট কন্ট্রাক্টেড অবস্থায় আছে, তাই ওকে। আচ্ছা, কার্বনিয়াম যাব না, এই যে এটা, এইটার অ্যান্সার কি বলো, হুইচ ওয়ান ইজ ইলেকট্রোফাইল? হুইচ ওয়ান ইজ ইলেকট্রোফাইল? এটাও তো তোমরা এমনি পারবা, এই যে এটা মাইনাস আছে, এখানে লোন পেয়ার আছে, এখানে হচ্ছে লোন পেয়ার আছে, তার মানে অ্যান্সার অবশ্যই ডি, উইদাউট এনি ডাউট, নাকি? অ্যান্সার হচ্ছে অবশ্যই ডি। এগুলো সবই মোটামুটি বোর্ডের কোশ্চেন, বুঝছো, বোর্ড অ্যাডমিশন এগুলোতে প্রচুর পরিমাণে এই টাইপের কোশ্চেন আসে। তাহলে সবাই কি ক্লিয়ার ভাইয়া ইনশাল্লাহ? বলো তো টিচার ইনবক্সে একটু ভাইয়াকে, যে আমরা সবাই এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা। হুম, ওকে, এইবার হচ্ছে এই জায়গাতে আসো, দেখো এই জায়গাতে আসো, ইলেকট্রোফাইল ইজ, সালফার ট্রাইঅক্সাইড আছে, আর MgX আছে, ব্রোমিন প্লাস আছে, বলো ইলেকট্রোফাইলটা কে এখানে? এখানে ইলেকট্রোফাইলটা কে, আর নিউক্লিওফাইলটা কে? একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও, বলো এখানে অ্যান্সারটা কি হতে পারে? ইলেকট্রোফাইল ইজ, ভাবো, ভেবে ভেবে অ্যান্সার দাও, বলো এটার অ্যান্সার কি হতে পারে? মানে ABCD কি হবে? হুম, একটা মিক্সড অ্যান্সার পাচ্ছি, মিক্সড কেন অ্যান্সার গুলা? ভেবে চিন্তে বলতেছো তো ভাইয়াকে? ওকে, বলি, মনোযোগ দিও, হ্যাঁ। সালফার ট্রাইঅক্সাইডটা একটু আঁকি আমরা, আসো। ওকে, এখানে ঘটনাটা কি হয়েছে, সালফার এই পাশে অনেক বেশি ইলেকট্রন দিয়ে দিছে, এই পাশে অনেক বেশি ইলেকট্রন দিয়ে দিছে, এই পাশে অনেক বেশি ইলেকট্রন দিয়ে দিছে, কেন? ওই যে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির বেশি আর কি অক্সিজেনের, তাহলে এখানে কি হয়েছে, একটা বিগ গ্যাপ রয়ে গেছে না ইলেকট্রনের, তার মানে ও কি করবে, ইলেকট্রোফাইল হিসেবে অ্যাক্ট করবে। আচ্ছা, তাহলে এটা একটা ইলেকট্রোফাইল, পজিটিভ তো ইলেকট্রোফাইল হবেই। আর MgX, এটার কথা যদি আমরা একটু চিন্তা করি, সে কি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে নাকি নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে? সো এটা বেসিক্যালি একটা নিউক্লিওফাইল।
এটা বেসিক্যালি একটা নিউক্লিওফাইল এই কারণে যে আর এমজি এক্স এটা যখন একসাথে থাকে, দেখো অ্যালকাইলটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, হুম, আবার হ্যালোজেনটাও কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাকি? এটাই তো হওয়ার কথা। বাট এখানে হচ্ছে অন্যরকম একটা কাজ হয়। দেখো এই যে হ্যালোজেনটা থাকার কারণে বা অ্যালকাইলটা থাকার কারণে এরা যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেট করতে চায় বেশি বেশি, সো তারা কাকে অ্যাট্রাক্ট করবে? নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে। এরা নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করে। এটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করে। তার মানে অ্যান্সার কি 1 এন্ড 3। অ্যান্সার হচ্ছে ভাইয়া কি সি, 1 এন্ড 3। ওকে ওকে, ভেরি গুড। সো চলো এরপর আমরা বাকি পোর্শন গুলোতেও যাই। না এটা পরে, এটাতে আসি। বলো এটার অ্যান্সার কি হবে? ইলেকট্রোফাইলস আর, এটার অ্যান্সার কি হবে বলো? ইলেকট্রোফাইলস আর, এখানে কোনটা কোনটা ইলেকট্রোফাইল হবে? আচ্ছা অল না। আচ্ছা অক্টেট কন্ট্রাকশন, অক্টেট কন্ট্রাকশন, অক্টেট কন্ট্রাকশন, তার মানে অ্যান্সার হবে ডি, অল। ভেরি গুড, হয়ে গেল সবগুলোই ইলেকট্রোফাইল। ওকে, কার্বন আয়ন এগুলো দেখার দরকার নেই, এগুলো আমরা পরে শিখবো। এই যেটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নিউক্লিওফাইল, এখানে নিউক্লিওফাইলটা কি বলো? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নিউক্লিওফাইল, বলো এখানে নিউক্লিওফাইলটা কি? এখানে নিউক্লিওফাইলটা কি? আচ্ছা দেখাই, মনোযোগ দাও। অক্টেট কন্ট্রাকশন ইলেকট্রোফাইল। এই যে সালফারের একটা ইলেকট্রন ডেনসিটি কমে যায়, এটাও একটা ইলেকট্রোফাইল। আয়রনের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, এজন্য এটাও একটা ইলেকট্রোফাইল, যেহেতু সে ইলেকট্রন নিতে পারবে। আর অ্যালকোহল, ওই যে বলছিলাম না লোন পেয়ার থাকার কারণে সে নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করবে। তার মানে অ্যান্সার হচ্ছে এ। তার মানে অ্যান্সার কি ভাইয়া? এ। সবার কি একদম ভালো মতো ধারণা ক্লিয়ার হয়ে গেছে না ইনশাল্লাহ ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল নিয়ে? সবাই একটু বলো তো ভাইয়া কে টিচার ইনবক্সে কষ্ট করে। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল নিয়ে সবার একটা ভালো আইডিয়া হয়ে গেছে কিনা ইনশাল্লাহ? হ্যাঁ ওকে, একটু টিচার ইনবক্স ভাইকে জানায় দাও। তারপর চলো ভাইয়া আমরা আরেকটা জিনিস দেখবো এখন। সবাই ক্লিয়ার তাই না? হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এখন আমরা দেখবো ভাইয়া কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন এন্ড ফ্রি রেডিক্যাল, এই তিনটার স্টেবিলিটি আর মনে করো রিঅ্যাক্টিভিটি সিরিজ। হ্যাঁ এখন কার্বোক্যাটায়ন কি, কার্বন আয়ন কি, আর ফ্রি রেডিক্যাল কি, আসো প্রত্যেকটা ধরে ধরে আমরা শিখি। ফার্স্টে যে কোনো একটা কার্বন নাও, কার্বন নিলাম। এই পাশে ধরো একটা ক্লোরিন ছিল, তাহলে এটা তো মাইনাস, তাহলে এই কার্বনটা প্লাস, তাই না? যদি আমরা এটাকে ব্রেক করি, ঠিক আছে? আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব এখন, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে কাজ করব। তাহলে কোন জিনিসটা নিয়ে কাজ করতেছি আমরা? সি প্লাস কার্বোক্যাটায়ন আর কি, এই ওকে। সো দেখো তিনটাই যদি হাইড্রোজেন থাকে ভাইয়া, এটা কত ডিগ্রি বলো তো? তিনটাই যদি হাইড্রোজেন থাকে এটাকে কত ডিগ্রি বলা হয়? এটা আসলে কোনো ডিগ্রির মধ্যে পড়ে না, এটাকে বলা হয় নো ডিগ্রি। তারপর যে কোনো একটা অ্যালকাইল যদি সাবস্টিটিউট হয়ে যায় তখন সেটাকে বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি। যদি দুইটা অ্যালকাইল সাবস্টিটিউট হয়ে যায়, মানে দুইটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে দুইটা অ্যালকাইল বসে আর কি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। তিনটাই যদি হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে অ্যালকাইল বসে যায় বা তিনটাই হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে গেল, সেটাকে আমরা 3 ডিগ্রি বা টারশিয়ারি বলবো। 3 ডিগ্রি বা টারশিয়ারি বলবো। আচ্ছা আচ্ছা বলো তো ভাইয়া, এখানে তো কার্বনটা পজিটিভ, কার্বোক্যাটায়ন অথবা কার্বোনিয়াম আয়নও বলে এটাকে, কার্বোনিয়াম আয়ন। হ্যাঁ কার্বোনিয়াম আয়ন, একটু বলো তো ভাইয়া, কার্বনটা তো পজিটিভ, এখন পজিটিভ কার্বনের চারপাশে যদি ইলেকট্রন ক্লাউড বেশি হয় তখন তার রিঅ্যাক্টিভিটি বাড়বে না স্টেবিলিটি, বলো তো? হুম হুম।
চমৎকার। তাহলে আমরা কি শিখলাম যে কার্বনটা তো পজিটিভ, আমার চারপাশে যত বেশি ইলেকট্রনের ক্লাউড থাকবে তত সে স্টেবল হবে, কারণ তার পাওয়ার তো কমে যাচ্ছে, তাই না? তত সে স্টেবল হবে। পজিটিভ কার্বন, পজিটিভের মধ্যে যদি পজিটিভিটি বাড়ে তাহলে তো পাওয়ার বাড়বে, কিন্তু পজিটিভ, এই যে পজিটিভ, পজিটিভের মধ্যে নেগেটিভিটি বাড়তেছে, তাহলে কি হয়ে যাবে? ব্যালেন্সড, মানে নিউট্রাল, মানে স্টেবল হবে। হ্যাঁ, আচ্ছা, এখন বলো তো ভাইয়া, অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাকি রিসিভিং গ্রুপ, কি মনে হয় তোমাদের? এটাকে আমরা বলি তো অ্যালকাইল গ্রুপ। এটার সবচেয়ে লোয়েস্ট কে? CH3, লোয়েস্ট অ্যালকাইল। এটা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না রিসিভিং গ্রুপ? এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ভাইয়া, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অলওয়েজ মাথায় রাখবা। কেন সেটাও বলতেছি, চলো দেখাই। এই দেখো, ধরো তোমার কাছে একটা কার্বন আছে, 3টা হাইড্রোজেন আছে। দেখো, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি ভাই? ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন 2.1, কার্বনের 2.5। সো ও ওর ইলেকট্রনের ক্লাউড এই কার্বনের দিকে দিয়ে দেয়, ওর ইলেকট্রনের ক্লাউড এই কার্বনের দিকে দিয়ে দেয়, ও তার ইলেকট্রনের ক্লাউড এই কার্বনের দিকে দিয়ে দেয়, আর এই কার্বন এতগুলো ইলেকট্রনের ক্লাউডকে সামনের দিকে পাস করে দেয়, এতগুলো ইলেকট্রনের ক্লাউডকে সে সামনের দিকে পাস করে দেয়। তার মানে ওরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ওরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সবসময় মনে রাখবা, ওরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আচ্ছা, একটা অ্যালকাইল বা সহজ অর্থে যদি বলি একটা মিথাইল গ্রুপ মিনিমাম কয়টা ইলেকট্রনের ক্লাউড ডোনেট করতেছে ভাইয়া? 3টা, 1 2 3। একটা অ্যালকাইল বা একটা মিথাইল গ্রুপ মিনিমাম কয়টা ইলেকট্রনের ক্লাউড ডোনেট করতেছে ভাইয়া? 3টা ইলেকট্রনের ক্লাউড ডোনেট করতেছে। তাহলে আসো, ধরো আমরা একদম বেসিক ভাবে একটু যদি পড়ি, হ্যাঁ, ধরো এটাকে আমরা ধরলাম CH3, এটাকেও ধরলাম CH3, CH3, এটাকেও ধরলাম CH3, CH3, মানে হিসাবে সুবিধার জন্য। তাহলে দেখো, এখানে ইলেকট্রনের ক্লাউড কয়টা পাচ্ছ তুমি? 1 2 3, 3টা ইলেকট্রনের ক্লাউড পাচ্ছ। এখানে তুমি কয়টা পাচ্ছ এই কার্বনে? এখান থেকেই তো তুমি পাচ্ছ 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, 5টা ইলেকট্রনের ক্লাউড পাচ্ছ। এখানে দেখো 3 3 1, তাহলে এখানে 7টা ইলেকট্রনের ক্লাউড পাচ্ছ। এখানে দেখো 3 3 3, এখানে তুমি 9টা ইলেকট্রনের ক্লাউড পাচ্ছ। তাহলে বলো তো এই সবগুলোর মধ্যে কোন কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল, মানে রিঅ্যাক্টিভিটি কম কোনটার তোমাদের মতে? বলো তো কোনটা নিউট্রাল হয়ে গেছে বেশি? হুম, ভেরি গুড, চমৎকার, তোমরা তো সবাই পারছো ভাইয়া। স্টেবিলিটির অর্ডার যদি আমরা বের করি, স্টেবিলিটির অর্ডার যদি ভাই আমরা বের করি, এটা যদি রিঅ্যাক্টিভিটির অর্ডার বের করি, আচ্ছা, স্টেবিলিটির অর্ডারটা কি হবে ভাইয়া? তাহলে ঠান্ডা মাথায় দেখো, ইজি জিনিস, সেটা হচ্ছে এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা ভাইয়া, এটাতে অনেক বেশি ইলেকট্রনের ক্লাউড আসে, তার মানে এই পজিটিভিটিটা অনেক কমে গেছে, নিউট্রাল হয়ে গেছে। তাহলে নিউট্রাল হওয়া মানে স্টেবল, তাহলে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর নো ডিগ্রি, এটা। আর সবচেয়ে রিঅ্যাক্টিভ কোনটা, যেখানে ইলেকট্রন ডেন্সিটি কম আর কি? তাহলে নো ডিগ্রি সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপর 1, তারপর 2, তারপর 3, শেষ, ইজি। নাও এটা সবাই নোট করে ফেলো, এবং সবাই বুঝছো কিনা টিচার বক্সে জানা ফেলো কুইকলি। হ্যাঁ, সবাই নোট করে ফেলো, এবং সবাই এটা বুঝে গেছো কিনা ভাইয়া কষ্ট করে টিচার বক্সে একটু ভাইয়াকে বলে দাও। হ্যাঁ।
ওকে, সো আমাদের এই পার্টটুকু ডান। চলো আমরা তাহলে সামনেটায় যাই। হ্যাঁ, এতক্ষণ তো কার্বোক্যাটায়ন দেখলাম, এবার কার্বন আয়ন দেখবো, মানে কার্বন অ্যানায়ন যেটা, হ্যাঁ সেটা দেখবো। তো চলো সেম থিওরি, এখন কার্বন অ্যানায়নটা কিভাবে থাকে সেটা যদি তোমাদেরকে একটু দেখাই। ধরো সি, এইখানে যদি ধরো একটা এইচ থাকে, ধরো হ্যাঁ এইচটা তো প্লাস, কার্বনটা মাইনাস, এটা যখন ব্রেক করব তখন কার্বন আয়ন পাবো, হ্যাঁ কার্বনের অ্যানায়ন। ব্যাস আগের মতো কিন্তু কাজ করবো এখন, বুঝছো? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে তিনটাই এইচ দিব, যেটাকে আমরা বলতেছি কত ভাইয়া, নো ডিগ্রি, হ্যাঁ নো ডিগ্রি। এরপর হচ্ছে দুইটা এইচ দিব, একটা আর দিব, যে আরটা বেসিক্যালি হচ্ছে CH3, হ্যাঁ এটাকে বলতেছি আমরা 1 ডিগ্রি। একটা এইচ দিব আর দুইটা আর দিব, আর এর জায়গায় ধরো CH3 চিন্তা করতেছি আমরা, যেটা বেসিক্যালি 2 ডিগ্রি। আর তিনটেই আর দিব অ্যালকাইল, ওই অ্যালকাইলের জায়গায় আমরা আপাতত CH3 কল্পনা করতেছি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 3 ডিগ্রি। তো এখন ওই যে আগের মতো খেয়াল করো, এখানে তিনটা ইলেকট্রনের ক্লাউড, এখানে পাচ্ছ 3 1 1, এখানে 5 ইলেকট্রনের ক্লাউড, 3 3 1, এখানে হচ্ছে 7 ইলেকট্রনের ক্লাউড, এটা 3 3 3, এটা হচ্ছে 9টা ইলেকট্রনের ক্লাউড। সো ভাইয়া বলো তো এখানে স্টেবল সবচেয়ে কোনটা? একটু ভাইয়াকে বলো দেখি সবাই চিন্তা করে। স্টেবিলিটির অর্ডার আর রিঅ্যাক্টিভিটির অর্ডার, বলো এখানে স্টেবল সবচেয়ে কোনটা অথবা রিঅ্যাক্টিভ সবচেয়ে কোনটা, দুইটাই বলতে পারো ভাইয়া। আচ্ছা, সাফওয়ান পারছো, ভেরি গুড। বাকির একটু বলো দেখি ভাইয়া। ওকে, ভেরি গুড, সবারটাই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে ও তো কার্বনটা নেগেটিভ, তাই না ভাইয়া? নেগেটিভ কার্বন, নেগেটিভ কার্বন মানে কি, ও এমনিতেই নেগেটিভ, ওর মধ্যে যত বেশি ইলেকট্রনের ক্লাউড আসবে সে তত পাওয়ারফুল হবে, রিঅ্যাক্টিভ হবে। তাহলে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ কোনটা এখানে? 3 ডিগ্রি। তাহলে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর নো ডিগ্রি। আর যেহেতু সবচেয়ে কম রিঅ্যাক্টিভ নো ডিগ্রি, তার মানে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে নো ডিগ্রি, তাই না? তাহলে CH3 মাইনাস, তারপর 1 2 3, ডান হয়ে গেল কাজ। ওকে, ইজি। আচ্ছা, তাহলে এইটা সিমিলার ওয়েতে কুইকলি একটু নোট করে ফেলো, জাস্ট একটু লিখে ফেলো, তারপর হচ্ছে টিচার বক্সে ডান লেখো। এটার জন্য 1 মিনিট সময় পাবো ভাইয়া, বেশি সময় পাবা না। হ্যাঁ, এরপর আমরা ফ্রি রেডিক্যাল দেখবো। নাও কুইকলি লিখে ফেলো।
সো এটা ডান, তাই না? ভেরি গুড। ওকে, ফাইনালি আমরা পড়বো ফ্রি রেডিক্যালের ব্যাপারটা। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ফ্রি রেডিক্যালটা কিভাবে হয় এবং এটার স্ট্যাবিলিটি রিঅ্যাক্টিভিটির মজার একটা থিম আছে। ধরো এখানে সিমিলার জিনিস আছে, ব্রেক করবা তাহলে হচ্ছে দুটো ফ্রি রেডিক্যাল পাবা, তাই না? আচ্ছা, সো চলো আমরা এই কাজটা করি। এখানে ফ্রি রেডিক্যাল নিলাম, সেম ভাবে কাজ করব, 1 2 3 বানাবো। এটা হচ্ছে নো ডিগ্রি, তারপর এইচ এইচ আর আর এর জায়গায় ধর একটা সিএস3 কল্পনা করতেছ বা যে কোনো একটা আর কল্পনা করো, সমস্যা নেই। এটা হচ্ছে 1 ডিগ্রি, এইচ আর আর এটাকে বলতেছি 2 ডিগ্রি, আর 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 এটাকে বলতেছি 3 ডিগ্রি। আচ্ছা, ফ্রি রেডিক্যাল কি প্লাস চার্জ না প্লাস চার্জ নাকি মাইনাস চার্জ নাকি কোনো চার্জ না, বলো তো, দেখে বলো তো ভাইয়া ফ্রি রেডিক্যালটা। স্টেবিলিটি, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। এটা কিন্তু আসলে কোনো চার্জ না, এজন্য তুমি এখানে কয়টা ইলেকট্রনের ক্লাউড আসছে কি আসে নাই এটা দিয়ে তুমি চিন্তা করতে পারবা না। এজন্য তোমার চিন্তা করতে হবে অন্য সিস্টেমে। দেখো, সেটা হচ্ছে একটা কম্পাউন্ডে যত বেশি হাইড্রোজেন থাকবে তত বেশি সে রিঅ্যাক্টিভ হবে, কারণ হাইড্রোজেনকে এক্সচেঞ্জ করা বা ওই যে সাবস্টিটিউট করা খুবই ইজি। আর একটা কম্পাউন্ডে যত বেশি অ্যালকাইল থাকবে, অ্যালকাইলগুলোর স্টেরিক ইফেক্ট তত বেশি থাকে। স্টেরিক ইফেক্ট মানে রিঅ্যাকশন না করার প্রতি তাদের একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু অ্যালকেন মানে অ্যালকাইল মানে কি আরেকটার সাথে অ্যাড হওয়ার পর অ্যালকেনই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্টেরিক ইফেক্ট বেশি থাকে, তার মানে তার স্টেবিলিটি তখন বেশি হয়। স্টেবিলিটি তখন বেশি হয়। অ্যালকাইল যত বেশি রিঅ্যাকশন তত করতে চায় না, তত তার স্টেবিলিটি বেশি। তাহলে দেখে বলো তো ভাইয়া, ফ্রি রেডিক্যালের মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল? দেখে বলো তো, ফ্রি রেডিক্যালের মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল? কি মনে হয়, ফ্রি রেডিক্যালের মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল? অবশ্যই 3 ডিগ্রি। ভেরি গুড। তাহলে সবচেয়ে বেশি স্টেবল আছে তিনটা অ্যালকাইল, মানে রিঅ্যাকশন করতেই যাবে না। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, নো ডিগ্রি। তারপর হচ্ছে এটা উল্টাটা হবে, রিঅ্যাক্টিভিটি নো ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ডান, হয়ে গেল। আশা করি এটা আমরা সবাই একদম ক্লিয়ার, অ্যাবসলিউটলি ক্লিয়ার। নাও এটাও তোমরা সবাই লিখে ফেলো, 1 মিনিট টাইম, কুইকলি জাস্ট একটু লিখে এক একটা ডান লিখে দাও, হ্যাঁ।
ওকে, সো আমাদের এটা লেখা ডান। এইবার চলো আমরা জাস্ট একটা ছোট্ট সামারি পড়ে ফেলি। হ্যাঁ, ছোট্ট একটা সামারি পড়ে ফেলি। সামারিটা কেমন হবে? লেটস সে একটা তো ধরো কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এগুলো লিখবো। একটা পড়বো স্টেবিলিটি, একটা পড়বো রিঅ্যাক্টিভিটি। ডান। আচ্ছা, সো এখানে ধরো নেম দিলাম, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, অর যেটাকে আমরা বলি কার্বোনিয়াম, কার্বোনিয়াম আয়ন। একটা হচ্ছে কার্বো অ্যানায়ন বা অর কার্বানায়ন। হ্যাঁ, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, এটা হচ্ছে কার্বন ফ্রি রেডিকেল, কার্বন ফ্রি রেডিকেল। আচ্ছা, এখানে শুরুতে দেখবো হচ্ছে স্টেবিলিটি, স্টেবিলিটি, এখানে পড়বো রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি। এখন দেখো স্টেবিলিটি কি ছিল কার্বোক্যাটায়নের? 3, 2, 1, নো ডিগ্রি। আচ্ছা, মনে রাখবা কার্বোক্যাটায়ন আর কার্বন ফ্রি রেডিকেলের সিরিয়ালটা সেম, 3, 2, 1, নো ডিগ্রি। আচ্ছা, উল্টাটাও লিখি, রিঅ্যাক্টিভিটি হচ্ছে নো, 1, 2, 3, এটার ক্ষেত্রে হচ্ছে নো ডিগ্রি, 1, 2, 3। আর কার্বোক্যাটায়নের উল্টাটা হচ্ছে কার্বনায়ন, সো এটা হবে হচ্ছে আগে স্টেবিলিটি হচ্ছে নো ডিগ্রি, 1, 2, 3, আর রিঅ্যাক্টিভিটি হচ্ছে 3, 2, 1, নো ডিগ্রি। ডান। বলো সবাই কি ডান? এই জিনিসটা হয়ে গেল না রিভিশন দেওয়া সবার? বলো তো ভাইয়াকে টিচার ইনবক্সে একটু কষ্ট করে। সবার ডান? সবাই একদম ক্লিয়ার এই পুরো বিষয়টা? ওকে, গুড, ভেরি গুড। সবার এই জিনিসটা একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার। ওকে, সো এই জিনিসটা যেহেতু বুঝছো, এবার চলো কিছু কোশ্চেন অ্যান্সারে চলে আসি। হ্যাঁ, এটা হুইচ ইজ দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ কার্বোনিয়াম আয়ন? বলো অ্যান্সার কি হবে? এ বি সি ডি। কার্বোনিয়াম আয়নের স্টেবিলিটি অর্ডারটা কি হতে পারে? ওকে, আচ্ছা, যাক মাশাআল্লাহ সবাই পারছো। কার্বোনিয়াম মানে হচ্ছে কার্বোক্যাটায়ন, তো 3 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল হয়, তাই না? এই যে 3, 2, 1, নো ডিগ্রি। ওকে, ফাইন। হুম, ওকে, এটা তাহলে সবাই পারছি। এরপর হচ্ছে এই জিনিসটা, উইচ ইজ দ্য মোর স্টেবল কার্বোনিয়াম আয়ন? কার্বোনিয়াম মানে কার্বন পজিটিভ। বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি আসবে? এ আসবে। গুড, 3 ডিগ্রি। কার্বোনিয়াম মানে কার্বোক্যাটায়ন, তাই না? 3 ডিগ্রি। ওকে, এইটার অ্যান্সার কি হবে বলো? হুইচ ওয়ান ইজ দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ কার্বনায়ন? স্টেবিলিটি জানতে চাইছে, হ্যাঁ, স্টেবিলিটি। স্টেবিলিটি জানতে চাইছে, কার্বন আয়ন, কার্বন অ্যানায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি স্টেবল কোনটা? নো ডিগ্রি যেটা, তাই না? বা 1, 2, 3 এরকম, তাহলে 1, 2, 3, তাই না? বি হবে না? কারণ 1 ডিগ্রি মানে স্টেবল জানতে চাইছে, রিঅ্যাক্টিভ সবচেয়ে বেশি 3 ডিগ্রি, বাট স্টেবল কোনটা? 1, 2, 3 কার্বন। ওকে, অ্যান্সার বি হবে। এটা কি সবাই বুঝছো? এই যেমন এগুলাতে স্টেবল চাইছে, স্টেবল তো 3 ডিগ্রি সবচেয়ে বেশি, হ্যাঁ, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে। আবার দেখো এটা তো স্টেবিলিটি চাইছে, তাহলে কার্বানায়ন যেটা সেটার স্টেবিলিটি কোনটা হবে? 1, 2, 3, উল্টাটা হবে। সবাই কি ক্লিয়ার এখন? বলো তো একটু ভাইয়া, দুইজন একটু ভুল অ্যান্সার দিচ্ছে, একটু ভাইয়াকে বলে দেখো কুইকলি যে সবাই এটা ক্লিয়ার কিনা। ওকে, এবার বলো হুইচ ইজ দ্য মোস্ট স্টেবল কার্বন আয়ন? হুইচ ইজ দ্য মোস্ট স্টেবল কার্বন আয়ন? বলো সবচেয়ে স্টেবল কার্বন আয়ন কোনটা?
সবচেয়ে স্টেবল কার্বন আয়ন কোনটা? ভেরি গুড, সাফওয়ান, নাফিসা, জারির, গুড, ভেরি গুড। মানে নো ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম না? হ্যাঁ, রিফা, তানিকা, ভেরি গুড। তাহলে হচ্ছে এই যে এটা সবচেয়ে বেশি স্টেবল কার্বন আয়ন, হ্যাঁ। অ্যানায়ন হচ্ছে 9 ডিগ্রি, আর 3 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি রিয়াক্টিভ, অনেক বেশি ইলেকট্রনিক ক্লাউড থাকে। আরিফ বুঝছো? হ্যাঁ, রিফাত পারছি, অনেকে পারছি, গুড। আরিফ এখন ক্লিয়ার? সবাইটা বুঝছি? ওকে, ভেরি গুড। ওকে, ডান, সব ডান। এবার দেখো ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিয়েকশন। আচ্ছা তাহলে বলো নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, তারপর হচ্ছে হোমোলাইটিক ফিশন, হেটালাইটিক ফিশন, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, কার্বন ফ্রি রেডিক্যাল, এগুলো সবাই একদম ক্লিয়ার? বলো তো ভাইয়া। ওকে, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড। আচ্ছা দেখো এখন আর ছোট্ট পড়াশোনা আছে, আর 5-10 মিনিটের পড়া, সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিয়েকশন। অর্গানিক রিয়েকশনের মূলত 4টা ক্লাসিফিকেশন থাকে। একটা হচ্ছে বলে এডিশন রিয়েকশন। এখন এটা নিউক্লিওফিলিক এডিশন আছে, ইলেকট্রোফিলিক এডিশন আছে, অনেক রকম আছে। সাবস্টিটিউশন রিয়েকশন সেম, নিউক্লিওফিলিক আছে, ইলেকট্রোফিলিক আছে, হ্যাঁ। তারপর এলিমিনেশন রিয়েকশন আছে, আর আইসোমারাইজেশন রিয়েকশন আছে, হ্যাঁ। এখন on the basis of the nature of attacking reagent every reaction is two types, এই যে নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক বললাম যেটা, হ্যাঁ। ওকে, ফার্স্ট অফ অল একটা এডিশন রিঅ্যাকশনের কথা যদি তুমি চিন্তা করো, যেমন ধরো এই যে অ্যালকিন আর অ্যালকাইনের পাই বন্ডের সাথে এডিশন হচ্ছে না, এই যে হাইড্রোজিনেশন হচ্ছে বা যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো নিউক্লিওফিলিক এডিশন কোনটা, ইলেকট্রোফিলিক এডিশন কোনটা, এগুলো সব আমরা আস্তে আস্তে দেখবো। এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই, এটা হচ্ছে নর্মাল একটা এডিশন রিঅ্যাকশন, হ্যাঁ, নর্মাল একটা এডিশন রিঅ্যাকশন। আচ্ছা, তারপর দেখো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই যে দেখো এখানে কয়েকটা কথা লেখা আছে। ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন কারা কারা দিচ্ছে দেখো, অ্যালকিন অ্যালকাইন, ওই যে পাই বন্ডের কারণে। আর নিউক্লিওফিলিক এডিশন দিচ্ছে হচ্ছে কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড মানে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালডিহাইড আর কিটোন এরা দিচ্ছে, কারণ এদের মধ্যে হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটির জন্য ডিস্ট্রিবিউটেড হয় জিনিসপত্র, এগুলো আমরা দেখবো আস্তে ধীরে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন মানে হচ্ছে সাবস্টিটিউট হওয়া, কোনো একটা আয়ন সাবস্টিটিউট হওয়া, সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। সো ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল দুই ভাবেই হতে পারে। সো যেমন ধরো এখানে এক্স এর আর ওএইচ এর সাবস্টিটিউশন হয়েছে, এটা তো নেগেটিভ। নেগেটিভরা কাকে অ্যাট্রাক্ট করে? পজিটিভ কেন? পজিটিভ, পজিটিভ মানে কি নিউক্লিওফাইল, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলা হয় আর কি, হ্যাঁ। ওরা তো নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলে, এরকম আর কি। সো অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেয়, এই যে অ্যালকাইল হ্যালাইড গুলো হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো, হ্যাঁ। এই যে এটাই বলছে, এটা দিচ্ছে। ইলিমিনেশন রিঅ্যাকশন, ইলিমিনেশন রিঅ্যাকশন মানে হচ্ছে ইলিমিনেট করা, কোনো কিছু এন্টার করবে না, জাস্ট বের হয়ে যাবে। যেমন এখানে একটু ভুল আছে, এটা অ্যালকোহলীয় হবে, হ্যাঁ, অ্যালকোহলীয়। এই যে KOH, পটাশিয়ামটা হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, আর OH-টা হচ্ছে পাশের কার্বন একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, তাহলে মাঝখানে একটা ডাবল বন্ড হবে, মানে অ্যালকেন হয়ে যায় অ্যালকিন, অ্যালকিন হয়ে যায় অ্যালকাইন। এরকম হচ্ছে ইলিমিনেশন রিঅ্যাকশন, বুঝছো? এই যে দেখো, অ্যালকোহল গিভস ইলেকট্রোফিলিক এলিমিনেশন, আর অ্যালকাইল হ্যালাইড গিভস নিউক্লিওফিলিক এলিমিনেশন। এলিমিনেশন নরমালি জানলেই হবে, সমস্যা নেই, হুম। আচ্ছা, আরেকটা ধরো থাকে, ধরো আইসোমারাইজেশন, যেটা যেমন একটা রিয়েকশন তোমাদেরকে আমি দেখাই, হ্যাঁ, দেখি এটা তোমাদের মনে আছে কিনা, ছোটবেলায় পড়ার কথা। ধরো তোমার কাছে আছে হচ্ছে CH ট্রিপল বন্ড, CH, এটার সাথে ধরো ওয়াটার দিব এবং 2% মার্কিউরিক সালফেট, 20% H2SO4, 60 to 80 ডিগ্রি সেলসিয়াস। বলো তো এই রিয়েকশনের প্রোডাক্ট কি হয়? দেখি তো তোমরা সবাই পারো কিনা, করো সবাই, টিচার ইনবক্সে বইলো।
বাহ, মাশাআল্লাহ, তোমরা তো সবাই পারছো। দেখো, জিনিসটা হচ্ছে ফার্স্টে তো এডিশন হবে, হ্যাঁ, ইলেকট্রোফিলিক এডিশন। একটাতে ধরো OH গেল, একটাতে H গেল। এখন এই ক্যাটালিস্ট দেওয়ার কারণে অক্সিজেনটা ওভারপাওয়ার্ড হয়ে পাই বন্ড নিজের দিকে টান দিবে আর হাইড্রোজেনকে এইখানে দিয়ে দিবে। এটাকে আমরা আইসোমারাইজেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট বলি, তাই না? রিঅ্যারেঞ্জমেন্ট হবে। হ্যাঁ, দেখো ইনল তো, এটা ইনল না, ইনলের মতো। এরপর কি হবে দেখো, তাহলে হবে CH3COH। দেখছো, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আসে, এই টাইপের কোশ্চেন প্রচুর কিন্তু পরীক্ষায় চলে আসে। এটা কিন্তু 9-10-এ ছিল, মনে আছে? এই হচ্ছে ঘটনাগুলো, এইভাবে হচ্ছে সিম্পলি রিয়েকশন গুলো হয়। যেমন এডিশনের কথা যদি তুমি ধরো, তোমার কাছে আছে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে তুমি হাইড্রোজেন দিলা নিকেলের প্রেজেন্সে, হ্যাঁ, বা 180°C টেম্পারেচারে, জাস্ট হাইড্রোজেন গুলো অ্যাড হবে। দেখো CH3CH3, এটা হচ্ছে একটা এডিশন রিয়াকশন। আরেকটা এডিশন রিয়াকশন আছে, ধরো তোমার কাছে আছে একটা RCOH, এটার সাথে লেটস সে তুমি দিলে হচ্ছে ধরো অ্যামোনিয়া দিতে পারো বা HCl দিতে পারো। ধরো HCl দিলে, হ্যাঁ, দেখো H হলো প্লাস, Cl হলো মাইনাস। কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে নেগেটিভ, কার্বনটা পজিটিভ। দেখো প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, শেষ। তাহলে RCH, এখানে O এর সাথে যাবে H, C এর সাথে যাবে Cl, বা শেষ। এরকম ভাবে রিয়াকশন গুলো হয়ে থাকে আর কি, হ্যাঁ। জাস্ট খুবই সিম্পল রিয়াকশন, রিঅ্যারেঞ্জমেন্ট বলো, এডিশন বলো, এলিমিনেশন বলো, সাবস্টিটিউশন বলো, সবগুলো কিন্তু মোটামুটি এই ধাঁচেরই রিয়াকশন গুলো, হ্যাঁ। বা ধরো তোমাকে যদি এখন আমি সাবস্টিটিউশন গুলো দেখাই, ধরো তোমার কাছে আছে হচ্ছে RO, একটা ভালো জিনিস তোমাদের শিখাই দিই। দেখো, ধরো তোমাকে KOH মানে কোনো একটা স্ট্রং বেস দেখলা, এটার যদি অ্যাকুয়াস লেখা দেখো ভাইয়া, অ্যাকুয়াস লেখা মানে এখানে সাবস্টিটিউশন রিয়াকশন হবে। সাবস্টিটিউশন রিয়াকশন হবে কেন? অ্যাকুয়াস মানে এখানে ওয়াটারি পার্টটা বেশি এবং সে জাস্ট খুবই উইক বেজের মতো অ্যাক্ট করবে। আর যদি তুমি KOH অ্যালকোহলিক দেখো, মানে অ্যালকোহলের মধ্যে KOH-টা দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, অ্যালকোহল সলভেন্টের মধ্যে, সো এটা অনেক স্ট্রং হিসেবে কাজ করবে এবং তখন ইলিমিনেশন রিয়াকশন করবে। ইলিমিনেশন রিয়াকশন গুলো করবে। যেমন একটা যদি এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে আছে হচ্ছে CH3CH2OH, এটার সাথে যদি তুমি দাও KOH অ্যাকুয়াস, অ্যাকুয়াস দিলে কি হবে খেয়াল করো, সাবস্টিটিউশন হবে। এই যে OH-টা হচ্ছে মাইনাস, সরি একটু ভুল বললাম, Cl দিই, হ্যাঁ, এখানে একটা ক্লোরিন দিই। দেখো এখানে ক্লোরিনটা হচ্ছে মাইনাস, OH-টা মাইনাস, দুইটা সাবস্টিটিউট হবে। তাহলে সাবস্টিটিউট হয়ে কি হবে বলতো, একটা হবে KCl আর একটা হবে CH3CH2OH, এই জিনিসটা হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আরেকটা কি দেখো, সেম জিনিস, CH3, ধরো একটু এভাবে লিখি, CH3CH2Cl প্লাস KOH। এখন যদি অ্যালকোহলিক ভার্সনটা দিই তখন কি হবে জানো, পটাশিয়ামটা এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে, আর এই OH-টা এই কার্বন থেকে অলরেডি একজন চলে গেছে, হ্যাঁ, ওর এনার্জিটা তেমন একটা অবস্থায় নাই দেওয়ার মতো। OH-টা কি করে পাশের একটা কার্বনের হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। তাহলে কি হবে দেখো, K যাবে Cl এর সাথে KCl, OH যাবে H এর সাথে H2O। তাহলে দেখো Cl তো মাইনাস, কার্বনটা প্লাস, আবার H-টা প্লাস, এই কার্বনটা মাইনাস, তাহলে এই প্লাস আর মাইনাসের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে না, মাঝখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে। দেখো CH2 ডাবল বন্ড CH2। এইভাবে আসলে এলিমিনেশন গুলো হয়। এলিমিনেশন মানে খালি যাওয়া, সাবস্টিটিউশন, এলিমিনেশন। আচ্ছা বলো ভাইয়া, সবাই কি এই পুরো কনসেপ্টটা বুঝতে পারছে ইনশাল্লাহ? বলো তো একটু টিচার বক্সে কষ্ট করে ভাইয়াকে, কনসেপ্ট সবাই ক্লিয়ার? কনসেপ্ট সবার ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড। তাহলে আমরা সব ধরনের রিঅ্যাকশনে দেখলাম, হ্যাঁ। আমি স্পেসিফিক্যালি নাম বলবো না, জাস্ট এটা বলতেছি, এটা হচ্ছে ধরো সাবস্টিটিউশন, হ্যাঁ, এটা ধরো এলিমিনেশন, হুম, একটু আগে দেখাচ্ছি দুইটা এডিশন, হ্যাঁ, এটা ধরো আইসোমারাইজেশন, যেটাই বলো, হ্যাঁ। এরকম অনেক ধরনের রিঅ্যাকশন কিন্তু তোমাদের অলরেডি দেখানো ডান। সো এইগুলো হচ্ছে এই যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যত ধরনের রিঅ্যাকশন গুলো হয়, মূলত এই 4 ধরনের রিঅ্যাকশন, এবং নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইলের উপর বেস করে এরকম ভাবে ঘুরতে থাকে আর কি, হ্যাঁ। সো আশা করি এটা তোমরা সবাই ক্লিয়ার, এগুলো তোমরা সবাই বুঝে গেছো, ওকে। আচ্ছা, সো এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, সর্ট আউট দ্য ইলেকট্রোফাইলস এন্ড নিউক্লিওফাইলস ফ্রম দ্য ফলোইং। এটা বইতে আসছিল কোশ্চেনটা। এই কোশ্চেনটা বলো তোমরা বাসায় ট্রাই করলে পারবা না ইনশাল্লাহ? টিচার বক্স একটু বলো তো ভাইয়াকে কুইকলি।
পারবো? ইজি, এটাই বললাম, ইজি, তোমাদের সবার জন্য কি ইজি, যে অনেকগুলা জিনিসপত্র আছে, ধরো প্লাস আছে কিছু, মাইনাস আছে কিছু, লোন পেয়ারের কিছু ঘটনা আছে, অক্টেট কন্ট্রাকশনের কিছু ঘটনা আছে, হ্যাঁ, এরকম অনেক ধরনের ঘটনা আছে। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই অবশ্যই অবশ্যই ট্রাই করবা। হ্যাঁ, সর্ট আউট বলতে তুমি কি করবা, খাতায় লিখবা ইপি, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল এগুলোর মধ্যে কে কে, এটা কমা এটা কমা এটা কমা এটা লিখবা। তারপর লিখবা নিউক্লিওফাইল, এনইউ, এটা কমা এটা কমা এটা, মানে এদের মধ্যে কে কে ইলেকট্রোফাইল কে কে নিউক্লিওফাইল সেটা আলাদা করবা, এটাই সর্ট আউট। ওকে নাফিসা, বুঝছো? ওকে, এটা কিন্তু বাসায় ট্রাই করবা, হোমওয়ার্ক, হ্যাঁ, এখনই করার দরকার নেই, বাসায় ট্রাই করবা। ওকে, আচ্ছা, ওকে। তো এই তো ভাইয়া, দেখতে দেখতে আজকে আমাদের ক্লাস এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো ভাইয়া। আর আশা করি অর্গানিকটা তোমাদের কাছে তুলনামূলক কিছুটা হলেও সহজ লাগতেছে এখন। তো ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।